কতজন মানুষ আলোচনা শুনতে পারবেন জানি না। দেশে আবার আংশিকভাবে ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছে সংযোগ। তবে মনে হচ্ছে বিজয় সন্নিকটে। লাইক হোয়াট ডু আই মিন বাই সন্নিকটে? কতটা কাছে তা আমি জানি না। গতকালকের আগে পর্যন্ত আমি বিজয়ের সম্ভাবনা রাখছিলাম 49%, 51%, মানে 49% বিজয়ের সম্ভাবনা, 51% হচ্ছে এই আন্দোলন থেকে জয় না আসার সম্ভাবনা। সেটাকে আমি এখন 51 না 49-এ রাখতেছি, মানে হচ্ছে বিজয়ের সম্ভাবনা স্লাইটলি মোর, হোপফুলি। নাও হোয়াট ডু আই মিন বাই বিজয়? লেটস ডিফাইন দ্য ডেফিনেশন বিজয়ের। বিজয় বলতে আমি বুঝাচ্ছি আওয়ামী লীগ সরকারের পতন। দাবি আদায়, কোটা সংস্কার আন্দোলনের কোটার দাবি তো আদায় হয়ে গেছে, তারপর আরও যে 9 দফা আছে সেগুলো আছে, কিন্তু এই স্বৈরাচারী স্বৈর শাসকের পতন না হওয়া পর্যন্ত এটা হচ্ছে আমরা আসলে রোগের সিমটমকে অ্যাড্রেস করতেছি, রোগের কারণকে অ্যাড্রেস করা হচ্ছে না। সো বিজয় টু মি সম্ভবত সবার কাছেই এখন যে কথাটা হইতেছে যে হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে, তাদের বিচার করা, তাদের বিচার কিন্তু এই সরকারের আমলে হবে না। এই সরকার এখন পর্যন্ত একটা মামলা করে নাই সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, সরকারের লোকদের বিরুদ্ধে। প্রত্যেকটা মামলা করছে হচ্ছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এতগুলা খুন হয়েছে, কোনো দায় নিচ্ছে না সরকার, একটাবার স্বীকারও করে নাই। তো এই সরকার আমলে কোনো বিচার হয়। 9 দফা দাবির মধ্যে যে দাবি, যে বিচার করা, সেটা এসেন্সিয়ালি মিনস সরকারকে হইতেছে ক্ষমতা ছাড়তে হবে, পদত্যাগ করতে হবে। সেটা হচ্ছে বিজয়। আজকে সারাদিন দেশে যে অবস্থা গেল, দ্যাট গিভস মি হোপ। যদিও আজকে গুলি করা হয়েছে, কিন্তু সারা দেশে যেভাবে জনতা রাস্তায় নেমে আসছে, এবং সরকারের ভাষা তো অবশ্যই অনেক নরম হয়ে গেছে। জুনায়েদ আহমেদ বলো করজোরে ক্ষমা চাচ্ছে, ছাত্রদের কাছে ক্ষমা চাচ্ছে। টকশোতে দেখি আওয়ামী লীগের নেতারা বাবারে যে এই ভাষায় কথা বলতো, এরা সবাই এখন দোষ স্বীকার করতেছে, এই ছেলেরা আমাদেরই সন্তান। শেখ হাসিনা বলতেছে যে কি জানি বলে, এই স্থাপনাগুলা বানানো যাবে, কিন্তু যে জীবন চলে গেছে এটা ফেরত আনা যাবে না। রিয়েলি? হু ইজ টকিং? আমরা এগুলো বলা এখন আমাদের কাছে কপি করতেছে। ভদ্রমহিলা কান্নার একটু অভিনয় করলেন, কান্না আসলো না। ওনার ছাত্রলীগের পান্ডাদের কথা বলার সময় ওনার ফুপায় কান্না চলে আসে। আর কালকে আমি ফেসবুকে শেয়ার করছি ভিডিওটা, উনি অভিনয় করার সর্বোচ্চ চেষ্টা করলেন, যে ওই যে কথাটি বললাম যে কি স্থাপনা ফিরিয়ে আনা যাবে কিন্তু একটা জীবন ফিরিয়ে আনা যাবে না বলে কান্না করার চেষ্টা করলেন। হারাম কান্না আসে না। তারপর মহিলা এই একটা রুমাল দিয়ে নাক চেপে ধরছেন। মানে অভিনয়টাও করেও এই মহিলা কান্না করতে পারতেছেন না এই বাচ্চাগুলোর জন্য। এই পরিমাণ মানে হৃদয়হীন অমানুষেরা। তো কিন্তু ভাষাটা চেঞ্জ হচ্ছে, একদম ক্লিয়ারলি ভিজিবলি এদের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্ষমতা হারানোর ভয়, আতঙ্কে এরা এখন মুহ্যমান। তো এই দেশের আভ্যন্তরীণ চাপটা বজায় রাখতে হবে। আপনার আন্তর্জাতিক চাপ কিন্তু তৈরি হচ্ছে। ইউনাইটেড নেশনস সরকারের কাছে যোগাযোগ করছে, ব্যাখ্যা চাইছে, যেটা আমরা আলোচনা করছি, যে ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি স্থগিত করছে। তারপর ইন্টারন্যাশনাল মিডিয়াতে আলাপ আলোচনা হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে মামলা করা অনেকে উদ্যোগ নিচ্ছেন। এবং যদি উদ্যোগ নেওয়া হয় এবং এই উদ্যোগ যদি তারা চায়, এবং আমি বিশ্বাস করতে চাই এবং আমি বিলিভ করি যে এটা যদি আমরা আমাদের পার্টটা প্লে করি, ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের পার্টটা এবার প্লে করবে। এখানে এর আগে আমি অনেক হতাশার কথা বলছি যখন রাজনীতি জড়িত ছিল, নির্বাচন জড়িত ছিল, রাইট? এখন কিন্তু আমি হতাশার কথা বলতেছি না। আমি মনে করি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছ থেকে আমরা সাপোর্ট পাবো, কিন্তু আমাদেরকে আমাদের রোল প্লে করতে হবে, আমাদেরকে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, আমাদেরকে আমাদের জনসংযোগ, গণসংযোগ, তারপর আউটরিচ, এগুলো করতে হবে। মানে না চাইলে মাও বাচ্চাকে দুধ দেয় না, রাইট? সো আপনি আপনার জন্য যদি না করেন, আশায় বসে থাকেন, তারা সে সব করে দিয়ে যাবে। কারো তো ঠেকা লাগা নাই, তাদেরও তাদের নিজস্ব স্বার্থ আছে। বাংলাদেশে যেই সরকারই থাকবে তারা সেই সরকারের সাথে কাজ করবে না। সেই সরকার পরিবর্তন করার জন্য এইখানে যদি স্বৈরশাসক হয়, মানবতা বিরোধী অপরাধকারী সরকার হয়, সেগুলো আপনারা তথ্য প্রমাণ তাদের কাছে নিয়ে যান। এবং দেখেন, আপনি যদি একটা মামলা না করেন, করলে তো কোর্টের আদালতে সে আপনার মামলা করে বিচার শুরু করতে পারবে না। আগে তো আদালতের কাছে গিয়ে মামলাটা পেশ করতে হবে, তারপর সে তার কাজ করবে, রাইট? সো আমরা আমাদের পার্ট প্লে করতে হবে। এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে অথবা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এগুলোতে যদি মামলা হয়, সেখান থেকে যদি কোনো সিম্বলিক রায় আসে, অথবা যদি কোনো মিনিংফুল কোনো রায় আসে, তারপর যদি সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা প্রধানমন্ত্রী ইনক্লুডিং এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, যেগুলো ইন সাম সেন্সে সিম্বলিক, বাংলাদেশে তো আর কেউ গ্রেফতার করতে আসতেছে না, কিন্তু এরা ওইসব দেশে গেলে গ্রেফতার হবে, তারপর দেশ ছাড়তে পারবে না, তারপর তাদের বিরুদ্ধে স্যাংশন আসা, তখন রাস্তা তৈরি হবে, রাইট? যদি কোনো সিম্বলিক রায় আসুক অথবা রিয়েল রায় আসুক। তারপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা যদি কিছু করে, রেকমেন্ড করে, তারা তাদের তদন্ত করে কিছু পায়, যেগুলো আপনারা তাদের কাছে প্রোভাইড করবেন, তারপর তারা কি পাইলো সেটা তারা কোঅর্ডিনেটেড হয়ে তখন কাজ করার একটা ক্ষেত্র তৈরি হয়। এবং সরকারও বুঝতেছে যে তাদের রাস্তা শুরু হয়ে আসতেছে, এই কারণে শুরু নমনীয় হয়েছে। তো সেখান থেকে পিছু হটা যাবে না। ওই যে নতুন বাংলাদেশ আমরা
হোপফুলি পাইতে যাচ্ছি, দেখতে যাচ্ছি। রাস্তার আজকে যে দৃশ্য দেখলাম, মনটা ভরে গেল ঘুম থেকে উঠে দেখে। এবং এর মধ্যে সবচাইতে ভালো লাগার পার্টটা, একদম সবচাইতে অনেস্টলি সবচেয়ে ভালো লাগতেছে আমার এটা ভেবে যে এই আন্দোলনটা পুরোপুরি অর্গানিক। এখানে কোনো গুজববাজদের গুজবের স্থান নাই, এখানে কোনো টোকাই, রাজনৈতিক টোকাইয়ের কোনো স্থান নাই। যখন বিএনপি আন্দোলন করে, জামাত ইসলাম আন্দোলন করে, এর অর্ধেক থাকে 50% থাকে টোকাই। এগুলা খাইতে পায় না, নেশা করে, এগুলা টাকা দিয়ে রাস্তা নামায়, ভাঙচুর করায়। এবং আওয়ামী লীগ যখন করে তখন থাকে একজন টোকাই, যুবলীগ কর্মী এসে। কিন্তু এই আন্দোলনটাতে কোনো টোকাই বাহিনী নাই। এই আন্দোলনটাতে, এবং রাজনৈতিক গুজব, অনলাইনের গুজব বাহিনী যারা আছে, এরা মানুষকে উস্কায় ফুসকায় মিথ্যা কথা বলে রাস্তায় নামায়। মানুষ রাস্তায় নামতেছে একটা মিথ্যার উপর ভিত্তি করে ভাঙচুর মারপিট করতেছে। এখানে এমন কোনো ব্যাপার নাই, পুরো জিনিসটা বিশুদ্ধ, পবিত্র, পিওর। ছাত্ররা, সাধারণ মানুষ নেমে আসছে, সরকারের পতন চাচ্ছে। তো এটার চেয়ে সুন্দর কজ, এটার চেয়ে সুন্দর সাপোর্ট করার মতো কজ আমাদের লাইফ টাইমে আর আসবে না। এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার একটা জায়গা। নাও দেখেন, এই মুহূর্তে মিডিয়ার লোকজন থেকে শুরু করে অনেক লোকজন নেমে আসতেছে সমর্থন করতে, এবং এটার বিরুদ্ধে নেমে পড়ছে। এই দেখেন, যারা এদের বিরোধিতা করতেছে, আপনি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা জাস্ট লক্ষ্য করবেন তাদের রাজনৈতিক মতাদর্শটা কি, এরা দলকানা টাইপের কিনা। যারা মিডিয়ার লোক আসতেছে, ইয়েস তারা দেরি করে আসছে এবং তারা এটা অপরাধ বোধ স্বীকার করতেছে। এবং দেখেন, বাংলাদেশের বাস্তবতাকে তো অস্বীকার করার কোনো উপায় নাই। যারা এই কিবোর্ড যুদ্ধে, একজন আমার কমেন্টে একটা সুন্দর কমেন্ট করছেন, একজন মহিলা, উনি লিখছেন যে কিবোর্ড যোদ্ধাদের মুখে কি বললেন কথাটা, যে কিবোর্ড যোদ্ধাদের মুখে হইতেছে কে কত সাহসী, এটা নিয়ে সমালোচনা করা মানায় না। কথাটা খুব সুন্দর, তাই না? কারণ যারা কিবোর্ড যোদ্ধা, তারা বাই ডেফিনেশন তারা কাপুরুষ, দেখি এরা কিবোর্ডে যুদ্ধ করতেছে, রাস্তায় যুদ্ধ করতেছে না, রাইট? তারা মানুষের সাহস নিয়ে ইয়ে করে। তো সবাইকে এমব্রেস করতে হবে। এখন সকল কোয়ার্টারের মানুষ রাস্তায় নেমে আসছে। আপনি সরকার যখন টের পাবে যে তাদের চামবাজগুলো এখন তাদের সাথে নাই, সবাই রাস্তায় নেমে আসছে, তখনই না সরকার ফিল করবে, চাপ ফিল করবে। তারা তো চাপ ফিল করে না, তারা জানে যে এই দেশের 50% মানুষ বা লেটস সে 30% মানুষ যারা খুবই অ্যাক্টিভিজম করতেছে, এটা সবাই পলিটিক্যাল কারণে করতেছে, পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গা থেকে করতেছে। বলে সরকার পাত্তা দেয় না, যে এরকম 30% গুন্ডাপান্ডা আমাদের সাইডেও আছে, এরকম 30% দলকানা আমাদের সাইডেও আছে, এদেরকে পাত্তা দেওয়ার কিছু নেই। যখন দেখবে রাস্তায় 70% মানুষ, যার মধ্যে 30% দলকানা, নো ম্যাটার হোয়াট, এরা এদের কিবলা ঠিক আছে, বাকি 40% সাধারণ মানুষ, তারা কোনো রাজনীতি, তখনই না সরকার চাপ অনুভব করবে যে আচ্ছা, এই দেশের সাধারণ মানুষ এখন আমার বিপক্ষে। সো মাচ সো যে তারা রাস্তায় নামার সাহস নিছে, সো মাচ সো তারা তাদের জীবনকে তো আমাদের এখন রাস্তায় সকল ধরনের মানুষকে দরকার। মিডিয়ার লোকজন নামতেছে, এইগুলো নিয়ে কথা তোলা, এবং এই কথাগুলো তুলতেছে যারা রাজনৈতিক দলকানা টাইপের। আমি আপনাকে বলে দিলাম, আপনি গিয়ে দেখেন কারা এগুলো নিয়ে সমালোচনা করে। নিরপেক্ষ মানুষ নেসেসারিলি না, ফর দ্য মোস্ট পার্ট। তো নাও ইয়েস, অতীতে মিডিয়ার লোকজন এসে সাবোটাজ করার চেষ্টা করছে, হাবিজাবি, যেগুলো, যে কথা সবসময় বলি, এরা একটা কথা যেটা বলে এটার মধ্যে একটু ভিত্তি থাকে, তারপর এটাকে অ্যাম্পলিফাই করে, ম্যাগনিফাই করে, ইনফ্লেট করে তাদের মতো করে ন্যারেটিভ দাঁড় করে নেয়। হ্যাঁ, অতীতে মিডিয়ার লোকজন সাবোটাজ করার চেষ্টা করছে, সেই আমরা কি এখন অতীতে বাস করতেছি না? আমরা একটা আনপ্রেসিডেন্টের সময় বাস করতেছি। বাংলাদেশ এখন যা হচ্ছে, এটা ইতিহাসে, স্বাধীন বাংলার ইতিহাসে, পরাধীন বাংলার ইতিহাসে এরকম কোনো কিছু কখনো ঘটে নাই। যারা বয়স্ক লোকজন 72-এর অভ্যুত্থান দেখছেন, 69-এর অভ্যুত্থান দেখছেন, 71-এর অভ্যুত্থান দেখছেন, তারা সবাই বলতেছেন 90-এর অভ্যুত্থান দেখছেন। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু হয় নাই। এমন একটা আনপ্রেসিডেন্টের সময়ে সবাই রাস্তায় নেমে আসার সাহস, সুযোগ, অবকাশ পাচ্ছে, তখন এসে এই শুরু করছে যে এরা মিডিয়ার লোকজন সাপোর্টাস করতে আছে, এতদিন কোথায় ছিল, সাহস নাই, এই না সেই না। গতকালকে শেয়ার করলাম, প্রথম আলো তাদের পার্ট কত সুন্দর করে প্লে করতেছে, যে এই যে দেখেন, এই যে কিবোর্ড যোদ্ধা, এরা কিন্তু কোনো কামে আসবে না, এগুলো আকামের ধারী। এই যে আপনাদের কিবোর্ড এসে যেগুলো অনলাইন এসে খোঁচায় আপনাদেরকে, এগুলো আকামের ধারী, এগুলোর কথা কোনো চারা না বসা পাত্তা দিবেন না, এই স্টুপিড অ্যাসোলগুলোর কথাবার্তা। তোরা যদি এত বড় কামলা হস, তোরা একটা মরস নাই কেন? দেশে 1000 লোক মরে গেছে। আমি লিটারেলি, বিলিভ মি, আমি লিটারেলি যারা কিবোর্ডে অনলাইনে বসে মানুষকে ডাক দেখালি, রাস্তায় নামা, আমি এগুলোর প্রোফাইল এক এক করে নাম সার্চ দিয়ে খুঁজে গিয়ে দেখছি একটাও মরছে কিনা, একটা ফেসবুক পোস্ট আসা বন্ধ হয়েছে কিনা, একটাও ফেসবুক পোস্ট আসা বন্ধ হয় না। তো দেশে 2000 মানুষ মারা যাচ্ছে, 1000 মানুষ মারা যাচ্ছে, তোরা এত বড় ম্যাভেরিক, তোরা এখনো একটা মরলি না কেন? তোরা ঘরের মধ্যে বসে বসে মানুষকে উস্কানো, রাইট? সো এই কিবোর্ড এরা অনলাইনে বসে কি বলে, এগুলো চানা বসা পাত্তা দিবেন না। রাস্তায় মানুষ কি করতেছে সেটা দেখেন, রাস্তায় যান। প্রথম আলো কি নিয়ে এত সমালোচনা করে? আমি তো সবসময় বলে আসছি, প্রথম আলো, ডেইলি স্টার, ইয়েস তারা বাংলাদেশে কার সাইড নাই? সবগুলা দলখানা, যেগুলো প্রথম আলো, ডেইলি স্টারের সমালোচনা করে, এগুলোর মতো দলখানা, এগুলোর মতো ছোট লোক দুনিয়ার মধ্যে নাই, এগুলো আসলে প্রথম আলোকে সমালোচনা করতে। সো প্রথম আলো, ডেইলি স্টার তারা তাদের রোল যতটুকু প্লে করে, এতটুকু রোলই বা কে প্লে করে। ডানপন্থী যারা আছে, তাদের যে মিডিয়া আউটলেটগুলো আছে, এগুলো তো ল্যাংটা হয়ে নেমে যায় অসভ্যতা করতে, কোনো জার্নালিজমের এথিক্সের মেনে চলে না, প্রোপাগান্ডা করতে নেমে যায়, ওইগুলো তাদের পছন্দ হয়। প্রথম আলো, ডেইলি স্টার, তারা যে প্রোপাগান্ডা চালায় না একতরফা, হ্যাঁ তারা তাদের মতো
ওভার টাইম তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে বিভিন্ন আচরণের মধ্য দিয়ে। কিন্তু উলঙ্গ সাংবাদিকতা যাকে বলে, ছোট লোকামি যাকে বলে, ছেঁচড়ামি, গরিবি, অসভ্যতা, এগুলো তোরা করে না, যথেষ্ট সুন্দর ম্যাচিউর আচরণ করে। হ্যাঁ, এর মধ্যে তাদের বিভিন্ন সময় সময় সমর্থন ওকে থাকতেই পারে। কারো আইডিওলজিক্যাল পজিশন যদি সে মনে করে সে এই রেজিমকে আইডিওলজিক্যালি সে একমত, সেটা বলতে পারবে না। কিন্তু কথা হচ্ছে যে সে ন্যায় নীতির প্রশ্নে কতটুকু কম্প্রোমাইজ করতেছে। তো প্রথম আলো দেখলাম খুব সুন্দর করে তারা 175টা ইয়ে করছে, আমি যা ফেসবুকে শেয়ার করছি রিপোর্টটা, 175টা লাশের মৃত্যুর কারণ হইতেছে ওরা উঠে নিয়ে আসছে ইয়ে করে, ওদের মতো ইনভেস্টিগেট করে, যে 175টা লাশের গায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে, গুলির চিহ্ন। নাও এইগুলো হইতেছে রিয়েল অ্যাক্টিভিজম, এগুলো হচ্ছে রিয়েল কাজ, এগুলো হচ্ছে রিয়েল সাংবাদিকতা, এগুলো হচ্ছে রিয়েল স্টাফ। আপনি যখন আদালতে মামলা, আন্তর্জাতিক আদালত হোক বা ইউনাইটেড নেশনসের কাছে হোক, বা আপনি মনে করেন ওই যে বাংলাদেশের ছোট লোকগুলো বলে ও আমাদের বিরুদ্ধে বহির্বিশ্ব ষড়যন্ত্র করে, এগুলো মিথ্যা, পৃথিবী এমনি চলে। আপনাদের ধারণা সারা পৃথিবী, এই যে উন্নত পৃথিবী, সভ্য পৃথিবী, যারা সারা পৃথিবী চালায়, তারা এমনি এমনি সারা পৃথিবী চালাইতেছে না। তারা আপনার কাছে যখন আসবে আপনার সব গপ্পাজি শুনবে না, তারা বলবে আমার রিয়েল কি আছে, তোমাদের ওই অনলাইন ফাত্রা অ্যাক্টিভিজম, উস্কানি ফুস্কানি গুজববাজরা কি বলে, এগুলোর কোনো স্থান নাই। তারা রিয়েল স্টাফ দেখতে যাবে, রিয়েল কনক্রিট স্টাফ। কতজন মারা গেছে, এর মধ্যে কতজনের হচ্ছে কি জানি বলে আপনার লাশের মধ্যে যেগুলা গুলিবিদ্ধ কিনা এবং এই গুলির সোর্স, এইগুলো তারা রিয়েল। তাদের 1000 লাশের ইয়ে বের করার দরকার নেই কিভাবে মারা গেছে, তাদের দরকার 10টা। 1000-এর মধ্যে 10টা যদি তারা শিওর প্রমাণ পায়, আপনি যদি কনক্রিট তথ্য তাদের কাছে দিতে পারেন যে হ্যাঁ 10টা লাশের গুলি পাওয়া গেছে, গুলির নাম্বার কোত্থেকে আসছে, এই গুলির যে গুলি পাওয়া গেছে সেই গুলির মধ্যে নাম্বার থাকে, সেগুলা কে সাপ্লাই দিছে, কোন পুলিশের কোন ব্যাটালিয়নের কাছ থেকে আসছে, এগুলো ট্র্যাক করে এরা সব আপনি যদি এরকম করে এদের কাছে দেন, বাস এনাফ, 10টা সলিড ওরা এভিডেন্স পাবে, এই 10টাই এনাফ হইতেছে মামলা করার জন্য, রায় আসার জন্য। আপনার এই অনলাইনে এসে গুজববাজ, আপনি যত গুজববাজি করেন উইল নট হেল্প, রাইট? সো প্রথম আলো ইজ ডুইং দ্য রাইট থিং, ডেইলি স্টার ইজ ডুইং দ্য রাইট থিং, দে আর অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি রাইট নাও। যখন দরকার তখন মিডিয়ার লোকজন নেমে আসছে, তারা জেনুইনলি সাপোর্ট দিতে নেমে আসতেছে। এর মধ্যে আলুপোড়া বাহিনী থাকতেই পারে, যেটা অতীতে ছিল, কিন্তু এখন বাংলাদেশ একটা আনপ্রেসিডেন্টের সময় যাচ্ছে। এখন এসে এগুলো এই বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এই মানে যেগুলো বেসিক্যালি দরকার না, দালাল, এগুলো শুরু করছে সে ফ্যাকশন তৈরি করা। এবং আরেকটা জিনিস বোঝার চেষ্টা করেন যে একটা কথা যেটা বলা হয় যে শিশু কিশোররা এই দেশের ভবিষ্যৎ, তারা দেশকে বদলায়। কেন বয়স্ক মানুষ বা মধ্যবয়স্ক মানুষরা পারে না, কেন শিশু কিশোররা পারে? কারণ শিশু কিশোরদের কোনো রেসপন্সিবিলিটি নাই, তাদের কোনো পিছুটান নাই, তারা একটা সংসার চালায় না, তাদের উপর একটা সংসারের দায়িত্ব নাই, তাদের মুখের দিকে কেউ তাকায় নাই, তারা বাপের টাকায় খায়, বাপের হোটেলে চলে। সো তারা চাইলেই অনেক সিদ্ধান্ত নিতে পারে, যেই কারণেই বলা হয় তরুণ প্রজন্ম অনেক কিছু করতে পারে ভবিষ্যৎ। আপনি একটা বয়সের পর যেই লোকটার একটা ছোট বাচ্চা জন্ম নিছে, সেই লোকটা রাস্তায় নামার কি সাহস করবে? সেই লোকটা তো ভাবে যে আমি আজকে রাস্তায় নামলে, আমি যদি আজকে মারা যাই, আমার ওয়াইফ, আমার এই বাচ্চাটার কি হবে? একটা ছেলে যখন, একটা স্কুল কলেজের ছেলে যখন রাস্তায় নামে, তাকে তো এই চিন্তাটা করতে হয় না। একে রক্ত গরম, অ্যাড্রিনালিন রাশ, দ্বিতীয়ত তার কাঁধে কোনো রেসপন্সিবিলিটি নেই, সে চাইলেই করতে পারে। আপনারা যদি বলেন যে ও সে হাজার হাজার ছাত্র নেমে আসছে, তাহলে কেন এখন ওরা নেমে আসছে না? কারণ এগেন ওদের মাথার উপর একটা রাজ্যের চাপ। এই যে ছেলেরা রাস্তায় নেমে আসছে, এই ছেলেরা রাস্তায় নেমে আসতে পারতেছে বিকজ তাদের বাবা মা মিকশিওর করতেছে তারা রাস্তা থেকে বাসায় ফেরার পর খাইতে পারবে, তারা রাস্তা থেকে বাসায় ফেরার পর একটা শেল্টার থাকবে, একটা থাকার জায়গা থাকবে, এটা এনশিওর করতেছে তাদের বাবা মা। সো তারাও কোনো অংশে পিছিয়ে নেয়। তো এই কারণে একটু বোঝার চেষ্টা করা উচিত, রাইট? সো মধ্যবয়স্ক সবাই বা বয়স্ক সবাই সাহস করতেছে না এখন পর্যন্ত, তারপরও এত দেরিতে এসেও যে সংহতি জানাচ্ছে, অনেকে রাস্তায় নেমে আসতেছে, এগুলোকে নিয়ে কোন্দল তৈরি করবেন না, এদেরকে সাপোর্ট করেন, সবাইকে এমব্রেস করেন। আর লাস্ট একটা কথা বলতে চাই, নতুন যে বাংলাদেশ গড়ার চেষ্টা চলতেছে, এই বাংলাদেশ যদি আমরা করতে পারি, ভালো পজিটিভ সায়েন্স দেখতে পাচ্ছি। এই সরকার যদি পতন হয়, এই সরকার এখন পদত্যাগে বাধ্য হোক, অথবা 1 বছর পর আন্তর্জাতিক যখন এই প্রমাণাদি পেশ হবে, আন্তর্জাতিক তরফ থেকে যদি কোনো একটা রায় আসে এবং সরকারকে চাপে রাখা হয় এবং গ্রেফতারি পরোয়ানা জারি হয়, বিদেশে ট্রাভেল ব্যান এদের উপর দেওয়া হয়, এদেরকে স্যাংশন দেওয়া হয়, হোপফুলি যদি 1 বছরের মধ্যে এগুলো করা সম্ভব হয়, আমি হোপফুল যে এগুলা যে অবস্থা করছে এবং যে পরিমাণ তথ্য প্রমাণ আছে, আমি হোপফুল যে এই সরকার আর পার পাবে না, হোপফুলি। সেটা যদি হয়, এই সরকার যদি পতন হয়, নতুন বাংলাদেশ যদি গড়ে, সেই নতুন বাংলাদেশে আমি আর কোনো ছোট লোক, কোনো গুজববাজ, কোনো ইতর চাই না। আমি আর এই সাইকেল দেখতে চাই না, আমি এই সাইকেলের বাইরে আসতে চাই। নতুন বাংলাদেশে যদি এমন হয়, শেখ মুজিবুর রহমানকে পাঠ্য বই থেকে বের করে দেওয়া হচ্ছে, নতুন বাংলাদেশে যদি এমন হয় শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে, সেই নতুন বাংলাদেশে সেই ছোট লোকদের আমি চাই না। নতুন যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান উভয়ের অবদানকে ইকুয়ালি অ্যাকনোলেজ করতে হবে। শেখ মুজিবুর রহমানের ভূমিকা 52-তে কি ছিল, 69-এ কি ছিল, 71-এ কি ছিল এবং 72 থেকে 75-এ কি ছিল, সবকিছু সঠিকভাবে থাকতে হবে। শেখ হাসিনার ভূমিকা বাংলাদেশে ভালো খারাপ সবকিছু সঠিকভাবে থাকতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যতটুকু অবদান রাখছে, যেই জায়গায় নিয়ে আসছে,
এই যে দেখেন এই কারণে এই যে কিছু আপনার চামবাজগুলা মিথ্যা সমালোচনা, মিথ্যা কথা, আপনি মনে করেন কি এদের হাতে ভালো কাজ, আমি যে কথা সবসময় বলি, গুজববাজ দিয়ে ভালো কিছু হওয়া সম্ভব, মিথ্যাবাদী দিয়ে ভালো কিছু হওয়া সম্ভব, দলকানা দিয়ে ভালো কিছু হওয়া সম্ভব, জীবনও ভালো কিছু হওয়া সম্ভব না। এগুলো করতেছে নিজেরা ক্ষমতা এসে চুরি বাটপারি করার জন্য। শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে যতটুকু আগায় নিয়ে আসছে, শেখ হাসিনার অসভ্যতা স্বৈরতন্ত্র নিয়ে আলোচনা করার সময় এটা স্বীকার করে নিতে তো কোনো সমস্যা নাই। মিথ্যাবাদীরা বলে বেড়াবে বাংলাদেশে আজকে এত কোটি টাকা লোন, বাংলাদেশে অত কোটি টাকা লোন। ইয়েস, এত কোটি টাকা লোন বিকজ বাংলাদেশের জিডিপির সাইজ বাড়ছে, বিকজ বাংলাদেশে প্রচুর পরিমাণ উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, সেগুলোর জন্য টাকা ধার করতে হয়েছে, জিডিপির সাইজ বহু গুণ বাড়ছে। সো আমরা রেশিওতে ফেলে দেখতে হবে যে বাংলাদেশের লোন এবং জিডিপির সাইজ, বাংলাদেশের লোন এবং ইকোনমির সাইজ আনুপাতিক হারে আগের তুলনায় খারাপ নাকি ভালো। তো এই মিথ্যাবাদী প্রোপাগান্ডি গুজববাজ এই বদমাইশগুলোর হাতে কিন্তু আপনি আপনার দেশ তুলে দিয়ে আপনার এই এত কষ্ট সবকিছু জলে যাবে, বিফলে যাবে, রাইট? সো হোপফুলি যদি আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমি চাই সেই নতুন বাংলাদেশের সামাজিক বিজ্ঞান বইয়ে, সেই নতুন বাংলাদেশের ইতিহাসের বইয়ে 2013 সাল থেকে শুরু করে যে শাহবাগ আন্দোলন, প্রত্যেকটা জিনিস ইতিহাসের সঠিক লিপিবদ্ধতা থাকতে হবে। সেখানে এই ধরনের দলীয় সংকীর্ণতা, চামবাজির ঊর্ধ্বে আমাদেরকে উঠতে হবে। আমাদেরকে যাতে সূর্য সন্তানদেরকে অ্যাকনোলেজ করতে হবে ফ্রম বোথ সাইড অফ দ্য আইল, এবং তারা যখন যেই খারাপ কাজ করছে, জিয়াউর রহমান যেটার সাথে জড়িত ছিল সেগুলো উল্লেখ করতে হবে, কিলিং থেকে শুরু করে, এবং জিয়াউর রহমানের যে অবদান ছিল দেশ গড়ার ক্ষেত্রে। এরশাদ দেশের হইতেছে তার দেশ গড়ায় যে ভূমিকা ছিল সেগুলো অ্যাকনোলেজ করতে হবে, এবং তারপর উনি যা করছেন ছাত্র হত্যা সেগুলো করতে হবে। খালেদা যা ভালো করছেন সেগুলো করতে হবে। তাদের আমলে বাংলাদেশ দুর্নীতিতে খারাপ ছিল, খাম্বা প্রজেক্ট থেকে শুরু করে নাভিশ্বাস তুলে ফেলছিল এই বিএনপির জামাতের জোট, এগুলো আলোচনা করতে হবে, এবং ভালো ভালো যা করছেন সেগুলো আলোচনা করতে হবে। প্রত্যেকটা জিনিস বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। তারপরে না পরের প্রজন্ম জানবে কোত্থেকে তারা এই বাংলাদেশ পাইলো, তারপরে না পরের প্রজন্ম জানবে কিভাবে এই বাংলাদেশ আমরা স্বাধীন করলাম 1971 সালে এবং 2024 সালে হোপফুলি।